delighted to welcome you to the diploma ceremony this afternoon. Would you please remain standing while the Reverend Ian Telfer opens our ceremony with the college prayer. Some moments for reflection, for remembering who we are, how we come to be here, and all that is important to us. হ্যালো সবাইকে, আমি আজকে কথা বলবো কিভাবে আমি আমার ইন্টার্নশিপের সময় প্রিপারেশন নিয়ে MRCS পার্ট এ এক্সাম পাস করেছি। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডক্টর অনিমেষ পাল, ঢাকা মেডিকেল কলেজ থেকে 2022 সালে MBBS পাস করি। এক বছর ইন্টার্নশিপ শেষে 2024 সালের জানুয়ারি সেশনে আমি MRCS পার্ট এ এক্সাম অ্যাপিয়ার করি এবং এক মাস অপেক্ষার পরে রেজাল্ট দিয়ে আমি পাস করি। তো এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি পাস করার পরে অনেক ব্যাচমেট, জুনিয়র, এমনকি অনেক সিনিয়রও আমাকে জিজ্ঞেস করেছে কীভাবে পড়ালেখা করে পাস করা যায় আর কি। স্পেসিফিকলি আমার ইমিডিয়েট যে জুনিয়র যারা এখন ইন্টার্নশিপ করছে তাদের অনেকেই জিজ্ঞেস করেছে যে ইন্টার্নশিপের মাঝেই কীভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করে পাস করা যায়। সেজন্যই আমার ভিডিওটা বানানো। প্রথমে আমি এক্সাম সম্পর্কে কিছু কথা বলি। MRCS জিনিসটা আসলে কি? MRCS স্ট্যান্ডস ফর মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জন। ইউনাইটেড কিংডমের যে 4টা রয়্যাল কলেজ অফ সার্জন আছে তাদের দ্বারা অনুষ্ঠিত যে মেম্বারশিপ এক্সাম বা ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট এক্সাম, এটা তারা নিয়ে থাকে এবং পরীক্ষাটা আসলে 2 পার্টে হয়, পার্ট এ এবং পার্ট বি। আমি MRCS পার্ট এ সম্পর্কে এখন আলোচনা করব, যেহেতু এই ভিডিও করা পর্যন্ত আমি MRCS পার্ট বি এখন অ্যাপিয়ার করি নাই। তো পার্ট এ এক্সামটা বেসিক্যালি একটা 5 ঘন্টার MCQ এক্সাম, আর পার্ট বিটা একটা অস্কি রিলেটেড এক্সাম। পার্ট এ সম্পর্কে আমাদের আলোচনা থাকবে এখন। ইন্টার কলেজিয়েট MRCS এক্সামিনেশন জিনিসটা আসলে কি? ইন্টার কলেজিয়েট ইউনাইটেড কিংডমে টোটাল 4টা রয়্যাল কলেজ অফ সার্জন আছে। এডিনবারা, ইংল্যান্ড, গ্লাসগো অ্যান্ড আয়ারল্যান্ড। এই 4টা রয়্যাল কলেজ অফ সার্জন তারা একত্রিতভাবে হয়ে MRCS এক্সামটা কনভে করে। তার মধ্যে পার্ট এ এক্সাম সব কলেজ একসাথে একত্রিত হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একই দিনে কনভে করে এবং যে কেউ যদি MRCS পার্ট এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে চায় সে এই এডিনবারা হোক বা ইংল্যান্ড হোক বা গ্লাসগো হোক বা আয়ারল্যান্ড হোক, যে কোনো কলেজের আন্ডারে থেকে রেজিস্ট্রেশন করতে পারে। এবং পরবর্তী পার্ট বি এক্সামও তারা এই 4টা ডিফারেন্ট কলেজে যে কোনো একটাতে রেজিস্ট্রেশন করতে পারে। তো এখানে পার্থক্যটা পার্ট এ এক্সামের যে কোনো 4টা কলেজ থেকে অ্যাপিয়ার করুক না কেন, পার্ট বি এক্সাম যে কলেজ থেকে আসলে পাশ করেছে ডিগ্রির শেষে সেই কলেজের নামটাই আসলে উল্লেখ থাকে। আমি যদি এক্সাম্পল দিই, আমি পার্ট এ এক্সাম অ্যাপিয়ার করেছি ইংল্যান্ডের আন্ডারে, কিন্তু আমি এখন যদি পার্ট বি এক্সাম এডিনবারার আন্ডারে দিই এবং পাশ করি, তাহলে আমার নামের পরে যে ডিগ্রিটা থাকবে সেই ডিগ্রিতে লেখা থাকবে MRCS এডিনবারা বা এডিন। তো MRCS পার্ট এ যে কোনো এক্সাম যে কোনো কলেজ থেকে দেওয়া হোক না কেন, পার্ট বি যে কলেজের আন্ডার থেকে পাশ করবে তার ডিগ্রি শেষে সেই কলেজের নামই আসলে উল্লেখ থাকবে। তো এই 4 কলেজ যেহেতু একত্রিতভাবে হয়েই আসলে এক্সামটা কনভে করে, এই জন্য নামটা চেঞ্জ হয়ে কাইন্ড অফ ইন্টার কলেজিয়েট MRCS এক্সামিনেশন হয়েছে। কেন MRCS? অন্য কোনো আমাদের দেশীয় যে বাংলাদেশে যে BCPS FCPS পরীক্ষা নেয় সেটা না কেন? আমার স্বল্প অভিজ্ঞতার একটাই উত্তর, সেটা প্র্যাকটিক্যালিটি। এই প্র্যাকটিক্যালিটির উদাহরণ আমি এখন দিব। একটা খুব কমন সিনারিও আমাদের সকল জুনিয়র ডাক্তার কিংবা ইন্টার্ন করার সময় আমরা নতুন যারা ডাক্তার হই তাদেরকে ফেস করতে হয়, সেটা শক। সার্জারি হোক, মেডিসিন হোক, গাইনি হোক, যে কোনো ডিপার্টমেন্টেই আসলে পেশেন্ট শক নিয়ে আসতে পারে এবং আমাদের ইন্টার্ন লাইফে এটাই সবথেকে কমন একটা কেস আমাদের যেটা হ্যান্ডেল করতে হয় আর কি। তো একটা সিনারিও দিয়ে আমি যদি এক্সপ্লেনেশন করি, a 55-year-old man presents to the emergency department after collapsing. On examination, his pulse is 124 beats per minute, blood pressure is 60/30, respiratory rate is 34 breaths per minute, and his peripheries are cold. What is the most likely diagnosis for this patient? আমি এক্সাক্ট সিনারিওটা প্রিভিয়াস একটা MRCS পার্ট এ এক্সামের থেকেই জাস্ট কপি পেস্ট করেছি। এই ধরনের সিনারিও কিন্তু আমাদের রেগুলার লাইফে
জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক সবাইকেই ফেস করতে হয়, যে কোনো সাব স্পেশালিটির লোকই হোক না কেন তাকে ফেস করতে হয়, সেটা হচ্ছে শক। আমি এই এক্সাম্পলটা এই জন্য এনেছি যে আমি নিজেও অনেক সময় ফেস করেছি, এমনকি আমার অনেক ফেলো ইন্টার্ন যারা ডক্টর ছিল তারাও অনেক সময় নাইট ডিউটির সময় এই ধরনের ঘটনা ঘটতো যে পেশেন্ট হঠাৎ করে ব্লাড প্রেশার খুবই ফল করতেছে এবং হার্ট রেট বেশি, অবভিয়াসলি পেশেন্টটা হচ্ছে শকে আছে। তো মোস্ট কমন কজ অফ শক হচ্ছে হেমোরেজিক শক বা হাইপোভলিমিক শক। এখন এই হাইপোভলিমিক শকটা আমরা এই সিনারিও থেকে একদম কনফার্ম হতে পারি যে পেরিফেরিস আর কোল্ড। হ্যাঁ, তো এই পেশেন্টের প্রাইমারি ট্রিটমেন্ট অবশ্যই হবে হচ্ছে রিসাসিটেশন। কিন্তু মাঝে মাঝে আমাদের যখন সিনিয়র ডক্টর বা সিনিয়র যে বড় ভাইয়া থাকে বা সিএ বা আইএমও যারা থাকে তাদেরকে যখন আমরা কন্ট্যাক্ট করি, তারা হচ্ছে একটা অ্যাডভাইস সবসময় দেয় যে এই পেশেন্টকে ফ্লুইড রিসাসিটেট করার পরে নরেড আর হচ্ছে কর্টিসন অ্যাড করতে। হ্যাঁ, মানে নন অ্যাড্রেনালিন আর হচ্ছে কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড অ্যাড করতে। এখন একটা হাইপোভলিমিক শকের পেশেন্টের কী সিনারিও থাকে? হাইপোভলিমিক পেশেন্টের শকের বডির নিজস্ব মেকানিজম দিয়েই তার পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটাকে বাড়ায় রাখে, মানে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, পেরিফেরাল যে ভাস্কুলেচারগুলো আছে তারা ভ্যাসোকনস্ট্রিক্টেড হয়ে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটাকে বাড়ায় ফেলে, বডির নিজস্ব কম্পেনসেটরি মেকানিজম টু কন্ট্রোল দ্য ব্লাড প্রেশার। এখন আমরা এই পেশেন্টকে ফ্লুইড রিসাসিটেট করলাম, করার পরে আমরা নর অ্যাড্রেনালিন অ্যাড করলাম, করে কী লাভটা হলো? নর অ্যাড্রেনালিন দেওয়ার পরে সে α1 রিসেপ্টরকে টার্গেট করবে অফ পেরিফেরাল ভাস্কুলেচার। এই α1 রিসেপ্টর পেরিফেরাল যে আমাদের ভাস্কুলেচারে স্মুথ মাসেলস আছে সেগুলোকে আরও ভ্যাসোকনস্ট্রিকশন করবে। তো বডির নিজস্ব মেকানিজমই তো পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সকে বাড়ায় রাখছে। তো ভ্যাসোকনস্ট্রিকশন করে, নরেড অ্যাড করে ভ্যাসোকনস্ট্রিকশন করে আর বডির কী লাভ হবে? কোনো তো লাভ হবে না, তাই না? বডি তো নিজস্ব কম্পেনসেটরি মেকানিজম দিয়েই সে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তো নর অ্যাড্রেনালিনের বেসিক্যালি হাইপোভলিমিক শকে কোনো ভ্যালু নাই, প্লাস কর্টিসন এটার তো আরও কোনো ভ্যালু নেই, কারণ বডির কোনো সিস্টেমিক ইনফ্ল্যামেটরি কন্ডিশন নাই যে কারণে হাইপোভলিমিক শক হচ্ছে। তো এই দুইটা জিনিস অ্যাড করার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। কিন্তু অ্যাকচুয়াল যে জিনিসটা অ্যাড করা বা এই পেশেন্টের ট্রিটমেন্ট পলিসি হওয়া উচিত সেটা হচ্ছে রিসাসিটেশন, ফ্লুইড রিসাসিটেশন, নট ওয়ান্স, নট টুয়াইস, ইভেন থ্রাইস, মানে 3 বার ফ্লুইড তাকে হচ্ছে বোলাসে দেওয়ার পরও পেশেন্টের সিচুয়েশান ইমপ্রুভ হচ্ছে কিনা সেটা হচ্ছে দেখা উচিত আর কি। এখানে কিন্তু নন অ্যাড্রেনালিন বা কর্টিসনের কোনো ভ্যালু নাই। আমি এই সিনারিওটা এতক্ষণ ধরে এই জন্য বলতেছি যে আমাদের প্রত্যেক দিন ইন্টার্নশিপের সময় প্রায় নিয়মিতই এই ধরনের কন্ডিশন আমাদের হ্যান্ডেল করতে হতো, কিন্তু আমরা কেন করতেছি বা এই পেশেন্টের জন্য আইডিয়াল ট্রিটমেন্ট কী হওয়া উচিত, নর অ্যাড্রেনালিন বা কর্টিসন কেন অ্যাড করতেছি, আসলে কোনো ভ্যালু আছে কিনা, এগুলো কিন্তু আমরা কখনো শিখি নাই, পড়ি নাই। আমরা ফিফথ ইয়ারে হয়তোবা জানি না, প্র্যাকটিক্যাল লাইফে আমাদের হয়তোবা কেউ শিখায় নাই, অথবা আমাকে কেউ শিখায় নাই, বা আমি শিখতে পারি নাই আর কি, আমার ব্যর্থতাও থাকতে পারে। কিন্তু এমআরসিএস পার্ট এ এক্সাম অ্যাপিয়ার করার সময় কিন্তু এরকম প্রত্যেকটা প্র্যাকটিক্যাল জিনিস আপনাকে হাতে ধরে ধরে পড়তে হবে এবং কোশ্চেন সলভ করতে হবে। তো এইটা হচ্ছে একটা আমার এক্সাম্পল। আমি যদি বলি আমার পরের এক্সাম্পলটা, আমি 2টা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক্স। আমাদের ইন্টার্নশিপের সময় সবথেকে কমন সার্জারি ওয়ার্ডে বা সার্জারি ওটিতে যাওয়ার পরে যে জিনিসটাকে আমাদের কাছে দিয়ে দেওয়া হয় বা আমাদের হ্যান্ডেল করতে দেওয়া হয় সেটা হচ্ছে লাইপোমা, সেবাসিয়াস সিস্ট বা উন্ড ডিব্রাইটমেন্ট। ডায়াবেটিক ফুটে উন্ড ডিব্রাইটমেন্ট করতে আমাদের সাইড ট্রলিতে যে কাজগুলো থাকে ওগুলো করতে দেওয়া হয়। তো এগুলোর জন্য আমাদের অবশ্যই লোকাল অ্যানেস্থেটিক্স ইউজ করা লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে একটা জিনিস কখনো খেয়াল করছেন কি না, আমাদের সিনিয়ররা সবসময় একটা অ্যাডভাইস দেয় যে সিরিঞ্জে আমাদের লোকাল অ্যানেস্থেটিক্স নেওয়ার পরে পেশেন্টের উন্ডের চারপাশে যখন হচ্ছে আমরা পাঞ্চার করি, পাঞ্চার করার পরে প্লাঞ্জারটাকে পিছন দিকে টানতে বলা হয়, মানে ভিতর থেকে কোনো জিনিস আসছে কিনা, স্পেসিফিকলি ব্লাড। এখন এটা কেন, মানে এটার তো কোনো ব্যাখ্যা থাকা উচিত, তাই না? তো এটা আমাকে কেউ কোনো দিন শিখায় নেই যে কেন আমরা ব্লাড আসলে আর লোকাল অ্যানেস্থেটিক্স পুশ করতেছি না, বা কিসের জন্য ব্লাডের সাথে মিক্স আপ হলো, কী সমস্যা। লোকাল অ্যানেস্থেটিক্স এক্সট্রিমলি কার্ডিওটক্সিক অ্যান্ড কার্ডিয়াক অ্যারিথমিয়া করতে পারে। তো এই লোকাল অ্যানেস্থেটিক্স যদি আমরা ভরপুর একদম ব্লাড ভেসেলসে দিয়ে দিই তাহলে পেশেন্ট কিন্তু অলরেডি ডেড বাই ডে লাইট হয়ে যাবে। তো এই সব
আমাদের সাইড ইফেক্ট হোক বা আমাদের কন্ট্রাডিকশান হোক, এইগুলো সব কিছুই কিন্তু আমাদের পার্ট এ এক্সামের জন্য পড়া লাগে। এমনকি লোকাল অ্যানেস্থেটিক্স কিন্তু একটা পেশেন্টকে ইচ্ছা মতোও দেওয়া যায় না। আমি লোকাল অ্যানেস্থেটিক্স দিচ্ছি আর দিচ্ছি, যা যতটুকু পারতেছি দিচ্ছি, এরকম কিন্তু কোনো হিসাব নেই। লোকাল অ্যানেস্থেটিক্স দেওয়ার কিন্তু একটা স্পেসিফিক মেজারমেন্ট আছে, একটা ম্যাক্সিমাম লিমিট আছে। এই লিমিটের জন্য কিন্তু পেশেন্টের ওয়েট মেজার করা লাগে, ওয়েট দেখে কিন্তু লোকাল অ্যানেস্থেটিক্স ইউজ করা লাগে। এই পার্টিকুলার জিনিসগুলো কিন্তু আমি ইন্টার্নশিপে থাকা সময় কখনো আমাকে কেউ শিখায় নাই বা করে নাই, নিজেদের ইচ্ছা মতো করছি। কিন্তু পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নেওয়ার সময় আমরা দেখছি আসলে এই জিনিসগুলো কিন্তু জানা লাগে। একটা ওয়ার্ডে ঢোকার পরে ওয়ার্ড রিলেটেড এসব কাজ জানা কিন্তু একটা প্রি রিকুইজিট বলা যেতে পারে। আমি অন্য কোনো এক্সামকে ডিমিনিং করে কিছু বলতে চাচ্ছি না। আমি এফসিপিএস এক্সামের জন্য পড়াশোনা করেছি, প্রিপারেশান এখনও নিচ্ছি। এফসিপিএস পরীক্ষায় কিন্তু এ ধরনের ক্লিনিক্যাল রিলেটেড কোনো কোশ্চেন বা টপিক বা কোনো কিছুই কিন্তু দরকার হয় না। বেসিক নলেজ দিয়ে কিন্তু পরীক্ষা পাস করা যায়। কিন্তু যে পরীক্ষা বা যে এন্ট্রেন্স এক্সাম দিয়ে একটা ডক্টর একটা ওয়ার্ডে ঢুকবে এবং পেশেন্টকে ট্রিট করা শুরু করবে, সেক্ষেত্রে আমি মনে করি এই ধরনের নলেজ, অন্তত সার্জারি রিলেটেড ওয়ার্ডে অন্তত এই ধরনের নলেজটা থাকা আমার প্রয়োজন। এবং এইরকম ইন্টারন্যাশনাল এক্সামে কিন্তু এই ধরনের নলেজ বা এমআরসিএস পার্টে যদি আমি বলি স্পেসিফিকলি, এই নলেজগুলো কিন্তু অবশ্যই আপনাকে রপ্ত করেই তারপরে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, আমি পরবর্তীতে আসি যে এক্সামের ফরম্যাট সম্পর্কে যদি একটু বলি। পার্ট এ এক্সামে টোটাল পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ এক্সাম বা শর্ট বেস্ট অ্যান্সার রিলেটেড এক্সাম, যেটাকে আমরা এসবিএ বলি। তো হচ্ছে এরকম এই পরীক্ষাটা টোটাল হচ্ছে 300টা এরকম কোশ্চেন থাকে এমসিকিউ টাইপ। এই 300টা কোশ্চেন হচ্ছে দুইটা ভাগে ভাগ থাকে, একটা হচ্ছে পেপার 1 এবং পেপার 2। পেপার 1টা হচ্ছে অ্যাপ্লাইড বেসিক সায়েন্স এবং পেপার 2 হচ্ছে প্রিন্সিপালস অফ সার্জারি ইন জেনারেল। তো এই 300টা কোশ্চেন দুই ভাগে ডিভাইড হয়। পেপার 1-এ টোটাল 180টা কোশ্চেন এবং পেপার 2-তে 120টা কোশ্চেন। মার্ক ডিস্ট্রিবিউশন একটু পরে আসছি আমরা। পরীক্ষার সময় হচ্ছে পেপার 1টা হয় হচ্ছে 180 মিনিটে, মানে 3 ঘন্টা, এবং পেপার 2টা হয় হচ্ছে 120 মিনিটে, মানে 2 ঘন্টা। এবং এই প্রথম 3 ঘন্টা পার হওয়ার পরে আপনি 1 ঘন্টা বিরতি পাবেন। তারপরেই আপনার হচ্ছে আবার সেকেন্ড পার্টের জন্য তার আগে বসে পড়তে হয় আর কি। এবং সেকেন্ড পার্ট হচ্ছে 2 ঘন্টা, মানে টোটাল আপনাকে পরীক্ষা সেন্টারে 6 ঘন্টা আপনাকে সময় কাটাইতে হবে। তো পরবর্তীতে আসি যে কোশ্চেন বা পেপার রিলেটেড। এই পেপার 1-এ যে 180টা কোশ্চেন আছে অ্যাপ্লাইড বেসিক সায়েন্স, এখানে হচ্ছে সবথেকে মেজর পোর্শন হচ্ছে অ্যাপ্লাইড সার্জিক্যাল অ্যানাটমি, মানে অ্যানাটমি রিলেটেড কোশ্চেন। সেটা হচ্ছে 75 মার্ক, মানে 75টা কোশ্চেন। এবং এই অ্যানাটমির মধ্যে কিন্তু আমরা হচ্ছে ফার্স্ট ইয়ারে অ্যানাটমির মধ্যে যে যত কিছু পড়ছি সব কিছু কিন্তু আবার ফেরত আসছে এখানে, যে রিজিওনাল অ্যানাটমি, সার্জিক্যাল রিলেটেড এমব্রায়োলজি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সারফেস অ্যান্ড ইমেজিং অ্যানাটমি, মানে সব কিছুই বলতে গেলে হিস্টোলজি, এমব্রায়োলজি, সব কিছু কিন্তু আমরা এই অ্যানাটমিতে পড়ালেখি। এবং এমআরসিএস পার্ট এ এক্সাম পাস করার একটা মেজর ফ্যাক্টর হচ্ছে এই 75 মার্কস। যে অ্যানাটমি ভালোভাবে প্রিপারেশান নিবে সে এই 75 মার্ক কাভার আপ করার পরে পরবর্তীতে সার্জারি রিলেটেড যে প্রিন্সিপালস অফ সার্জারি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তার জন্য অনেক ইজি হয়ে যায়। কোশ্চেনগুলো কেমন হয় সেটা আমি একটু পরে দেখাচ্ছি। পরবর্তীতে হচ্ছে যে এই 180-র 75-এর পরে অ্যাপ্লাইড সার্জিক্যাল ফিজিওলজি 45 মার্কস, প্যাথোলজি 37, ফার্মাকোলজি 8 মার্কস, মাইক্রোবায়োলজি 7, ইমেজিং 5 অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন অন অডিট হচ্ছে 3 মার্ক। কাইন্ড অফ বলা যায় আমাদের বাংলাদেশের এফসিপিএস পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনের মতোই। ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজির নাম্বার অনেক কম, কোশ্চেন খুবই হাতে গোনা আসে। আমার সময় কোশ্চেনগুলো বেশ কঠিন ছিল। ফার্মাকোলজি এবং মাইক্রোবায়োলজির 2-3টা কোশ্চেনই বেশ কঠিন ছিল, আমার আগে কখনো পড়া ছিল না। ইমেজিং রিলেটেড কোশ্চেন আসে। যদি একটা এক্সাম্পল দিই, আমার সময়ে একটা কোশ্চেন আসছিল যে আমার হাতে একটা বি স্টিং, মানে একটা মৌমাছি কামড়াচ্ছে এক জায়গায়, বা বি স্টিং না, সম্ভবত গোলাপ ফুলের কাটা সম্ভবত, এইরকম কিছু একটা ছিল। এরকম একটা ছবি ছিল হাতের, এরকম একটা মার্ক ছিল এবং চারপাশে এরকম ইরাইথেমা হয়েছিল এবং চারপাশে স্প্রেডিং সেলুলাইটিস ছিল। তো এই ছবিটা দিয়ে বলছিল যে এইটার স্পেসিফিক অর্গানিজম কী হতে পারে। তো এইরকম একটা কোশ্চেন হচ্ছে ইমেজিং বা মাইক্রোবায়োলজি রিলেটেড আসতেই পারে। ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড অডিটের মধ্যে কিছু কোশ্চেন আছে একটু ট্রিকি, কতগুলো কমন কোশ্চেন আসে।
এগুলো নিয়ে অত বেশি ইম্পর্টেন্স না থাকলেও আমাদের অ্যানাটমি এবং ফিজিওলজি এই দুইটা মার্ক দেখেন 75 এবং 45 এই টোটাল এই দুইটা সাবজেক্ট কিন্তু অনেক বিশাল একটা পোর্শন ক্যারি করতেছে। এবং অ্যানাটমি আপনি পড়লে পারবেন, ফিজিওলজির কোশ্চেনগুলো আস্তে আস্তে টাফ হচ্ছে। আমার সময় ফিজিওলজির কোশ্চেনগুলো কিন্তু বেশ টাফ হয়েছে, মানে রিকল সলভ করা বা প্রিভিয়াস কোশ্চেন সলভ করে যে পারা গেছে এরকমও না, মাথা খাটানো লাগছে সহজ কথা। পরে আসতেছি কোশ্চেন অ্যানালাইসিস পরে দেখা যাবে। পেপার 2তে আসি, যে 180 মার্কের পরীক্ষা দেওয়ার পরে 120 হবে, 180 মার্কের পরীক্ষা দেওয়ার পরে আপনার 1 ঘন্টা ব্রেক, তারপরে আপনার 2 ঘন্টার মধ্যে 120টা কোশ্চেনের পরীক্ষা শুরু। পেপার 2 প্রিন্সিপালস অফ জেনারেল সার্জারি ইন জেনারেল। এখানে দেখেন প্রথমে 45 মার্ক থাকবে হচ্ছে কমন কনজেনিটাল অ্যান্ড অ্যাকিউয়ার্ড সার্জিক্যাল কন্ডিশন 45 মার্ক, পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট 35, অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ পেশেন্ট অ্যাট ট্রমা 30, সার্জিক্যাল কেয়ার অফ চিলড্রেন 7 অ্যান্ড মেডিকো লিগাল অ্যাসপেক্টস এটা হচ্ছে 3 মার্ক। এই 120 মার্কই হচ্ছে বাংলাদেশের এফসিপিএস পরীক্ষার সাথে ডিফারেন্স, কারণ এই 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 টপিকগুলো আমরা আসলে এফসিপিএসের জন্য পড়ি না স্পেসিফিকলি যদি আমি বলি, কারণ সার্জিক্যাল কন্ডিশন, হ্যাঁ আমাদের প্যাথোলজিতে কিছু সার্জিক্যাল কন্ডিশন থাকে, কিন্তু সার্জারি রিলেটেড কিছু ডিসিশন থাকে যেগুলো আমাদের নতুন করে এই এমআরসিএস পার্টে পরীক্ষার জন্য পড়া লাগে। পেরি অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যে আমার যে লোকাল অ্যানেস্থেটিক্স যে টপিক্সটা নিয়ে কথা বললাম ওটা সম্পর্কে কিছু রিলেটেড এরকম পেরি অপারেটিভ ম্যানেজমেন্টের মধ্যেই ওই টপিকটা পড়ে। পেরি অ্যান্ড পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট এই সব কিছু মিলাই হচ্ছে পেরি অপারেটিভ। অ্যাসেসমেন্ট অফ ম্যানেজমেন্ট অফ পেশেন্ট উইথ ট্রমা, আমি এখানে একটা ইম্পর্টেন্ট আমি এখানে হাইলাইট করে রাখছি, সেটা হচ্ছে ট্রমা। এই কমন কনজেনিটাল অ্যান্ড অ্যাকুয়াল সার্জিক্যাল কন্ডিশন এই টপিক্সের মধ্যেও অর্থোপেডিক্স আছে, এবং এই ট্রমা রিলেটেড পুরোটাই কিন্তু অর্থোপেডিক্সের পার্ট। এই সার্জিক্যাল কন্ডিশনের মধ্যে 7 থেকে 10টা কোশ্চেন আসে হচ্ছে অর্থোপেডিক্সের, এবং ট্রমা রিলেটেড কোশ্চেন আসে টোটাল 30টা। মানে এই এমআরসিএস পার্টে এক্সাম এর জন্য অর্থোপেডিক্স রিলেটেড যত কিছু আছে সেগুলো খুব ভালোভাবে পড়তে হয়, ট্রমা হোক বা অর্থোপেডিক্স রিলেটেড যে সার্জিক্যাল কন্ডিশনগুলো হোক সব কিছুই। মানে টোটাল অর্থোপেডিক্সের গুরুত্ব এমআরসিএস পার্টেতে অ্যানাটমির পরে সেকেন্ড মোস্ট আমি আমার কাছে যেটা মনে হয়েছে। এজন্য অর্থোপেডিক্স আমরা ফাইনাল প্রফে অর্থোপেডিক্স যা পড়েছি সেগুলোর সাথে অনেক কিছুই মিল আছে, কিন্তু তারপরে এক্সট্রা কিছু কন্ডিশন যেগুলো আমরা নর্মালি বাংলাদেশে ফেস করি না সেসব কিছুই হচ্ছে এই পার্টের জন্য প্রিপারেশান নেওয়া লাগে। তো এরপরে পেডিয়াট্রিক্স সার্জারি থেকে 7টা কোশ্চেন আসে, এবং মেডিকো লিগাল অ্যাসপেক্টস অফ সার্জিক্যাল পেশেন্ট প্র্যাকটিস আর কি, এই হচ্ছে আমাদের কাউন্সিলিং প্লাস হচ্ছে হিস্ট্রি টেকিং বা এগুলো সম্পর্কে কিছু কোশ্চেন থাকে। আমি হচ্ছে এর পরবর্তীতে আসি যে আসলে একটা মানে আমাদের পরীক্ষায় আসলে কেমন ফরম্যাটে হয় বা কি হয়, আমাদের পরীক্ষার সময় কিভাবে কোশ্চেন থাকে এটা যদি একটু বলি আর কি। পরীক্ষাটা হয় টোটালি কম্পিউটারাইজড, মানে আপনার সামনে একটা কম্পিউটার মনিটর স্ক্রিন থাকবে, ওখানে আপনার লগ ইন করিয়ে দিবে একজন অপারেটর, এবং তারপরে আপনার এক্সাম স্টার্ট হওয়ার পরে এরকম একটা স্ক্রিন আপনার সামনে আসবে যে এরকম কোশ্চেন থাকবে এরকম, এবং এরকম 5টা অপশান থাকবে, এবং এই কোশ্চেনটা পড়ে আপনাকে যে কোনো একটা অপশান সিলেক্ট করে সাবমিট অ্যান্সার দিতে হবে। এরকম পুরোটা কম্পিউটারাইজড, আমরা নর্মাল হাতে কলমে কোনো কিছু লেখালেখি কিছু নাই, এবং এইরকম পরবর্তী কোশ্চেন আপনিও স্কিপ করে চলে যেতে পারেন, এবং প্রত্যেকটা কোশ্চেনে একটা করে ফ্ল্যাগ মার্ক থাকে। ফ্ল্যাগ মার্ক মানে ধরেন আপনি একটা কোশ্চেন পারেন নাই, অথবা আপনার এই প্রশ্নের অ্যান্সার নিয়ে আপনার কনফিউশন আছে, আপনি যদি ফ্ল্যাগ করে রাখেন সবগুলো কোশ্চেন একবার পড়া হয়ে যাওয়ার পরে আপনাকে একটা রিভিউ শিট দিবে, মানে কম্পিউটার স্ক্রিনেই আসবে। ওই রিভিউ শিটে আপনি যে কোশ্চেনগুলো ফ্ল্যাগ করা আছে সেগুলোতে আপনি ডিরেক্টলি যেতে পারবেন। তো এরকম হচ্ছে পরীক্ষার পুরোটা সিস্টেম, এইভাবে কোশ্চেন সবগুলো কম্পিউটার স্ক্রিনে পড়েই অপশান সিলেক্ট করে আপনাকে অ্যান্সার সাবমিট করতে হবে। এক্সাম্পলস অফ কোশ্চেন, আমি এই কোশ্চেনটা নিয়েছি ডিরেক্ট রয়্যাল কলেজ অফ সার্জন ইংল্যান্ডের ওয়েবসাইট থেকে। তারা 2-3টা হচ্ছে এক্সাম্পল অফ কোশ্চেন হিসাবে এগুলো সাবমিট করে রেখেছে, যে একটা 75-year-old হ্যাজ এ কার্সিনোম অফ ডিস্টাল রেক্টাম আন্ডারগোজ অ্যান অ্যান্টেরিয়র রিসেকশন, দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য টিউমার অ্যারাইজেস ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং। দিস ইজ একটা অ্যানাটমির কোশ্চেন, এটা একটা অ্যানাটমির কোশ্চেন। কিন্তু দেখেন অ্যানাটমির কোশ্চেনটা হলো, কোশ্চেন কিন্তু আপনাকে ডিরেক্টলি এরকম বলে নাই যে হোয়াট ইজ দ্য ব্লাড সাপ্লাই অফ রেক্টাম,
হ্যাঁ, এরকম কিন্তু আপনি এক লাইনে কোশ্চেন পেয়ে সেটার অ্যান্সার আপনি মুখস্থ বলে দেবেন এরকম কিন্তু না। দেখেন আপনাকে সিনারিওটাই বলতেছে হচ্ছে ক্লিনিক্যাল, যে একটা পেশেন্টের কার্সিনোমা অফ দ্য ডিস্টাল রেকটাম আছে, এর অ্যান্টেরিয়র রিসেকশন করা হয়েছে, তাহলে ওই পোর্শনের টিউমারটার ব্লাড সাপ্লাই কোন এরিয়া থেকে বা কোন ব্লাড ভেসেলস থেকে অ্যারাইজ করতেছে। তো কোশ্চেনগুলো এরকমই হবে, মানে এক লাইনে সিঙ্গেল লাইন অফ কোশ্চেন এরকম কিন্তু না। মানে আমি আবারও বলতেছি যে ব্লাড সাপ্লাই অফ ডিস্টাল রেকটাম কোথা থেকে, এ ধরনের কোশ্চেন কিন্তু হয় না। একটা স্টেম থাকে, স্টেমের ভিতরে অনেক ক্লু দেওয়া থাকে। জেনারেলি পেপার 1-এ যে 180টা কোশ্চেন, সেটাতে স্টেমের লাস্ট লাইনের কোশ্চেন, মানে লাস্ট লাইনটা পড়লেই বোঝা যায় কোশ্চেনটা কী। কিন্তু তারপরে দেখেন এখানে কিন্তু লাস্ট লাইন পড়লে আপনি কোশ্চেনের অ্যান্সার বলতে পারবেন না। তো পুরো স্টেমটাই আপনাকে পড়তে হবে এবং প্রত্যেকটা অপশনও কিন্তু আপনাকে পড়তে হবে। কেন পড়তে হবে সেটা আমি পরে একটা জায়গায় এক্সপ্লেনেশন করব। পরে আরেকটা কোশ্চেন দেখি, এটা খুবই কমন বা প্রত্যেকটা বার এমআরসিএস যে কোনো মানে সেশনে এই কোশ্চেনগুলো আসে। আমি যদি পড়ি যে a 63-year-old presents to her general practitioner with a 3-week history of back pain. She has lost 8 centimeter in height over last 4 years. Investigation reveal. মানে এরকম অনেক কোশ্চেন আসবে যেখানে আপনাকে ইনভেস্টিগেশন ভ্যালুগুলো দেওয়া থাকবে এবং ইনভেস্টিগেশন ভ্যালু যেটা আসছে সেটা দেওয়া থাকবে এবং নর্মাল রেঞ্জও পাশে দেওয়া থাকবে। ঠিক আছে, এখান থেকে আপনাকে ক্লু নিয়ে আপনাকে বলতে হবে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট লাইকলি কজ। মানে এটা একটা হাইপার প্যারাথাইরয়েডিজমের একটা কন্ডিশন। এর মধ্যে এটা প্রাইমারি না সেকেন্ডারি না টার্সিয়ারি, এটা আপনাকে এই বক্সের ক্লুগুলো থেকে দেখে আপনাকে হচ্ছে বের করতে হবে। তাহলে দেখেন কোনো জিনিসই কিন্তু ডিরেক্টলি আপনাকে বলতেছে না যে ধরেন কোশ্চেনটা কিন্তু এরকমও করা যেত যে একটা পেশেন্ট 8 সেন্টিমিটার হাইট লস করছে, তাহলে আর উইথ লো ক্যালসিয়াম, ইনভেস্টিগেশন রিভিউ লো ক্যালসিয়াম নর্মাল ফসফেট, তাহলে উইচ ইজ দ্য মোস্ট ফলোয়িং লাইকলি টু বি কজ। এরকম কিন্তু ডিরেক্ট আপনাকে খাওয়া দিচ্ছে না, আপনাকে কিন্তু কোশ্চেনটা পড়তে হইতেছে, ইন্টারপ্রিট করতে হচ্ছে এবং তারপর অপশান দেখে কিন্তু আপনাকে অ্যান্সার করতে হচ্ছে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে সময় হলো এক্সামের হলের ভিতরে যেয়ে আসলে প্রত্যেক জিনিসটা পড়ে অপশানগুলো থেকে রাইট অ্যান্সার চুজ করা কিন্তু বেশ টাফ। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে আমি আরেকটা লাস্ট একটা কোশ্চেনের এক্সাম্পল দিয়ে আমি হচ্ছে পরের ডিসকাশনে যাচ্ছি। সেটা হচ্ছে রিসেন্টলি পরীক্ষাগুলো অনেক ট্রিকি হইতেছে, কারণ যারা প্রিপারেশান নেয় সবাই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন রিকল আমরাকে যেটাকে বলি, বা প্রিভিয়াস যে কোশ্চেন ব্যাংক সহজ কথা যদি আমরা সেটা যেটা বুঝি আর কি, এটা সলভ করে যাইতেছে। তার মানে সে অলরেডি প্রিভিয়াস ইয়ারে যা কোশ্চেন আসে সেগুলো সব সলভ করে তার আইডিয়া তার মাথায় আসে। যারা পরীক্ষা দেয় সবাই তাই করে, প্রিভিয়াস 5 বছর 7 বছরের কোশ্চেন সলভ করেই তারা যায়, অ্যাটলিস্ট 3 ইয়ার আর কি। তো এর মধ্যে একটা কোশ্চেন এটা প্রিভিয়াস ইয়ারে আসছে, এ 26-year-old ম্যান প্রেজেন্টস উইথ এ 2-month হিস্ট্রি অফ ইউনিল্যাটারাল টেস্টিকুলার সোয়েলিং অ্যান্ড আলট্রাসাউন্ড স্ক্যান শোজ এ হেটেরোজেনাস মাস উইদিন দ্য টেস্টিস উইথ সারাউন্ডিং ফ্লুইড। His blood test shows an elevated alpha fetoprotein level. Which of the following is the most likely diagnosis? আচ্ছা, এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার এমআরসিএস পার্ট এতে আসছে এবং আমার সময় এই সেম রিলেটেড মানে এই হুবহু এরকম একটা সিনারিওর বেসড কোশ্চেন আমার আসছিল, কিন্তু এখানে তারা বয়সটা চেঞ্জ করে, আমি যদি ভুল না হই 2 বছর দিয়েছিল। এখন এই টেস্টিকুলার টিউমার রিলেটেড পড়াশোনা আমাদের এমআরসিএস পার্টেতে পড়া লাগবেই এবং ডিসিশান এই ওই রিলেটেড সার্জিক্যাল কী ডিসিশান নিতে হয় সেই রিলেটেড জিনিসপত্র আমাদের পড়া লাগে। তো সবাই এই ধরনের কোশ্চেন সলভ করতে করতে সবার মনে একটা ধারণা হয় কি যে, এবং এই কোশ্চেনটাই প্রিভিয়াস ইয়ারে অনেকবার আসছে, মানে মোর দ্যান 3 থেকে 4 বার। তো সবাই এরকম রিকল সলভ করার পরে সবারই মাথায় এরকম চিন্তা থাকে, ও এরকম একটা টিউমারের সিনারিও আসছে, তাহলে অবভিয়াসলি এটার অ্যান্সার হবে হচ্ছে সেমিনোমা। কারণ টেস্টিকুলার টিউমারের একটা কমন আমরা পড়ার সময় আমরা এইভাবে পড়ি মনে রাখার জন্য যে 20 টেরাটোমা। হ্যাঁ, সরি, সেমিনোমা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে হচ্ছে টেরাটোমা। 20 টেরাটোমা নামে একটা কথা আছে যে 20 থেকে 30 বছর বয়সে যদি কারোর এরকম টেস্টিকুলার টিউমার হয় মোস্ট লাইকলি সেটা হচ্ছে টেরাটোমা। আর সাথে একটা ক্লু তো দেয়াই আছে, এলিভেটেড আলফা ফিটোপ্রোটিন লেভেল। কিন্তু আমার সময় যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে 26 বছরের কোনো ওল্ড ম্যান না, সে হচ্ছে একটা 2 বছরের বাচ্চা। 2 বছরের বাচ্চা, তার এরকম একটা টেস্টিকুলার টিউমার হয়েছে এবং এটার মোস্ট প্রবাবলি ডায়াগনোসিস কী। তো
দেখেন আপনার পড়ার লিমিটটা কিন্তু শুধুমাত্র কোশ্চেন সলভ করলেই হয়ে যাইতেছেন। আপনার টেস্টিকুলার টিউমার সম্পর্কে অন্যান্য বিষয়ের অন্যান্য কী কী ডিফারেন্সিয়াল হতে পারে সেটাও কিন্তু পড়া লাগতেছে। তাহলে মোস্ট কমন টেস্টিকুলার টিউমার অবভিয়াসলি সেমিনোমা, নন সেমিনোম্যাটাসের মধ্যে টেরাটোমা একটা মোস্ট কমন কজ। কিন্তু 2 বছরের বাচ্চা বা ইয়াং এজে, খুবই ইয়াং মানে 10 বছরের কম, এরকম এজেদের সবথেকে কমন টেস্টিকুলার টিউমারটা হচ্ছে ইয়ক স্যাক টিউমার। হ্যাঁ, আমি পড়ার সময় এভাবে মনে রাখছিলাম যে ইয়ক মানে ইয়াং এজে সবথেকে কমনলি যে টিউমারটা হয় সেটা হচ্ছে ইয়ক স্যাক টিউমার টেস্টিসের। তো দেখেন কেউ একজন কোশ্চেন সলভ করে গেল, হয়তো বা সে টেস্টিকুলার টিউমার সম্পর্কে ডিটেলস পড়লো না, কারণ ইয়ক স্যাক টিউমার নিয়ে আগে কখনো কোনো কোশ্চেন আসে নাই। তো সে কিন্তু তাহলে কিন্তু ধরা খাবে। তো কোশ্চেনের লেভেল কিন্তু এভাবে দিন দিন আরও আপগ্রেড হচ্ছে। হ্যাঁ, মানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করে এবং কমন কিছু টপিক পড়ে গেলে যে পার্টে পাস হয়ে যাচ্ছে এরকম কিন্তু না। আপনাকে আরও ওয়াইড রেঞ্জ অফ ইনফরমেশন আপনাকে কিন্তু পড়তে হবে এবং জানতে হবে। পরে আসি যে সবথেকে কমনলি যেটা জিজ্ঞেস করা হয় যে কী পড়বো, কী দেখে পড়বো, রিসোর্সেস কী, কোন বই পড়বো। তো আমি এখানে যে লিস্টগুলো দিছি এগুলো সবগুলো হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জন অফ ইংল্যান্ড যে ওয়েবসাইট আছে ওদের যে একটা গাইডলাইন, ওই গাইডলাইনে এই সোর্সেসগুলোর কথা তারা বলছে। যে বেসিক সায়েন্স আমাদের যে 180 মার্ক, সেক্ষেত্রে অ্যানাটমির জন্য আমাদের গ্র্যান্ডস, নেটার এবং লাস্ট অ্যানাটমি, ওরা ইউকেতে এই বইগুলো ফলো করে। তার মধ্যে নেটার অ্যাটলাস অফ অ্যানাটমি এটা তো আমরা বাংলাদেশে সবাই ফলো করি আর কি। ফিজিওলজির ক্ষেত্রে গ্যাংং, এটাও আমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছি। প্যাথোলজির জন্য রবিনস, ওরাও সাজেস্ট করে, আমরা এটাই পড়ি আর কি। কিন্তু কথা হচ্ছে যে আমরা আসলে এরকম 2 মাস 3 মাসের প্রিপারেশানে কারোর এরকম গ্যাংস বা রবিনস পড়ার হচ্ছে সময় নাই আর কি। আর ওরা আরও 2টা বইয়ের কথা বলে, যে ক্লিনিক্যাল টেক্সট বুক, যে 120 মার্কের যে পোর্শনটা, ওটা ওরা পড়তে বলে প্রিন্সিপালস অফ প্র্যাকটিস অফ সার্জারি এলসেভিয়ারের, আর হচ্ছে বেলিয়ান ল্যাব, এটা তো আমরা 5th ইয়ারে সবাই কমনলি পড়ে থাকি। আমি এখন আসি যে আসলে এই অল্প সময়ের মধ্যে কি কি পড়ে পরীক্ষায় পাশ করা যায়। আমাদের টেক্সট বুক পড়ার সময় থাকলে তো খুবই ভালো, কিন্তু যাদের নাই তাদের তো বিকল্প পথ তো বের করতেই হবে, তাই না? সবথেকে কমনলি সারা ওয়ার্ল্ড ওয়াইড যে রিসোর্সেসটা হচ্ছে এমআরসিএস পার্টের জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইএমআরসিএস। ইএমআরসিএস একটা ওয়েবসাইট, ওরা হচ্ছে সাবস্ক্রিপশন মডেল বিক্রি করে 4 মাস অথবা 6 মাস, এই 45 অথবা 60 পাউন্ডের মতো নেয় ওরা 4 মাসের জন্য, সম্ভবত 35 পাউন্ড। তো এই সাবস্ক্রিপশনটা কিনলে আপনার একটা ওয়েবসাইটে আপনার অ্যাক্সেস পাবেন, ওখানে ওরা 3000-এর মতো ওদের স্যাম্পল কোশ্চেন আছে। ওই কোশ্চেনগুলো আপনি হচ্ছে ফোনে কিংবা পিসিতে বসে আপনি ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। এবং ওই ইএমআরসিএসের সাথে ওদের কোশ্চেন তো আছেই, 3000-এর মতো কোশ্চেন, সাথে ওদের কোশ্চেন রিলেটেড টপিকের টেক্সট বুক আছে। এটাই হচ্ছে মেইন সোর্স বলতে গেলে। এটা ওরা প্রত্যেক বছর আপডেট করে এবং ওরা প্রিভিয়াস যত কোশ্চেন আছে সব কিছু ওরা অ্যানালাইসিস করে ওরা আসলে কোশ্চেন ব্যাংকটা তৈরি করেছে, এবং টেক্সট বুকেও ওই রিলেটেড যত ইনফরমেশন দরকার বা টেক্সট বুক পোর্শনে সেই রিলেটেড ইনফরমেশনগুলো সব অ্যাড করা আছে। কিভাবে কি জিনিস আমি এটা পরে আসতেছি। এরপরে আছে ফাউজিয়া শিট, এটা সবাই ইএমআরসিএসের মতো সবাই ব্লাইন্ডলি ফলো করে এবং অ্যাকচুয়ালি করা উচিত। ফাউজিয়া শিট হচ্ছে এটা বলা হয় যে রয়্যাল কলেজ অফ সার্জন যখন পার্ট এ কোশ্চেনের সেট করে, তারা একটা সার্টেন কোশ্চেন ব্যাংক থেকে সেট করে। কোশ্চেন ব্যাংক মানে ধরেন ওদের কাছে একটা 5000 কোশ্চেনের সেটের একটা কোশ্চেন ব্যাংক আছে, যেটা হয়তো বা ওরা রেগুলারলি আপডেট করে। তো কোনো কারণে ওইখান থেকে, ওই ব্যাংক থেকে 313টা বা 300টার মতো কোশ্চেন আসলে লিক হয় কোনোভাবে, কী কারণে আসলে কেউ কিছু জানে না। তো ওই 300টা কোশ্চেন লিক হওয়ার পরে ওটা যারা হচ্ছে মানে অ্যাকুমুলেট করে হচ্ছে অ্যান্সার সহ ডেসক্রিপশন সহ বানায়, তাদের একটা আলাদা নাম আছে, ফাউজিয়া শিট। তো ওই 300টা কোশ্চেন থেকে প্রত্যেক বছর প্রত্যেক সেশানে আর কি, বেসিক্যালি প্রত্যেক সেশানে 30 থেকে 40টা কোশ্চেন কমন পাওয়াই যায়। এটা বিশেষ কারণ আর কি বলা যেতে পারে। তো ওই 300টা কোশ্চেন পড়লে অ্যাটলিস্ট 30 থেকে 40টা কোশ্চেন কমন পাওয়া যায়, হুবহু কমন পাওয়া যায়। আমার সময় আমি বলবো 30 থেকে 40টা কোশ্চেন আসে নাই, আমি হায়েস্ট 15 থেকে 20টা বা এরও কম কোশ্চেন আমি কমন পেয়েছি। কিছু কোশ্চেন ছিল হুবহু কমন, কিছু কোশ্চেন ছিল ওই টপিক রিলেটেড কিন্তু ভিতরে স্টেমটা চেঞ্জ করে দেওয়া। মানে ওরা এতটাই এখন ডিফিকাল্ট করার চেষ্টা করতেছে পরীক্ষাটা, যে
কোনো কিছু পড়ে এসে আমি হুবহু অ্যান্সার মুখস্থ দিয়ে আসবো এরকম সিচুয়েশন ওরা আর ক্রিয়েট করতে চাইতেছে না। এরপর আসে রিকল মানে বেসিক্যালি কোশ্চেন ব্যাংক। প্রিভিয়াস ইয়ারে এমআরসিএস এর যত কোশ্চেন আছে, মানে এমআরসিএস এর কোশ্চেন কখনো লিক হয় না, ওই যারা পরীক্ষা দিয়ে আসে তারাই হচ্ছে নিজেদের মেমোরি থেকে বলে মানে স্টেমগুলো যতটুকু পারে ততটুকু তারা বলে টাইপ করে অপশানগুলো টাইপ করে তারা হচ্ছে একটা রিকল বা কোশ্চেন ব্যাংক বানায় এবং সেটাই আলটিমেটলি রিকল নামে পরিচিত। এই রিকল হচ্ছে অ্যাটলিস্ট 5 বছর, লাস্ট 5 বছরের যে 3 বা 2 সেশনে, মানে প্রত্যেক ইয়ারে তো 3 সেশনে পরীক্ষা হয় না, 2020 সাল বা 21 সালে সম্ভবত হয় নাই করোনার কারণে। তো এরকম প্রত্যেক বছরে 3 সেশনের করে পরীক্ষা হয়, এরকম 5 বছরে, তাহলে 15 সেশনের কোশ্চেন সবার আসলে সলভ করা উচিত। সব রিকল বা সব সেশনের কোশ্চেনে আসলে 300টা করে কোশ্চেন পাওয়া যায় না। রিসেন্ট কয়েকটা পরীক্ষাতে 300টা করে কোশ্চেন পাওয়া যায়, কিন্তু বেশ কিছু বছর আগে হয়তো বা 300 কোশ্চেনের মধ্যে সবাই তো সবগুলো কোশ্চেন মনে রাখতে পারে না, তো সেক্ষেত্রে 200 কোশ্চেন বা 250 কোশ্চেন এরকমভাবে প্রত্যেক সেশনে পাওয়া যায় আর কি। ওই জিনিসটাই বেসিক্যালি রিকল। তো আমার সাজেশন হচ্ছে অ্যাটলিস্ট 5 বছর, লাস্ট 5 বছরে যতগুলো সেশনের পরীক্ষা হয়েছে সবগুলোর কোশ্চেন একবার করে দেখে যাওয়া এবং সেকেন্ডবার আরেকবার রিভাইজ দেওয়া আর কি। তাহলে কোশ্চেনের প্যাটার্ন এবং কী স্পেসিফিক টপিক থেকে বারবার কোশ্চেন আসে সেটা আসলে বোঝা যায়। বেলিয়ান লাভ আমি এখানে অ্যাড করেছি এই জন্য, কারণ আমাদের 5th ইয়ারে সবার সাবজেক্টের জন্য বেলিয়ান লাভ পড়া লাগে। আমার স্পেসিফিকলি পড়া লাগছে আমাদের কারণ হচ্ছে আমাদের কার্ড কোশ্চেন আসতো ভাইভাতে, স্পেসিফিকলি কার্ড কোশ্চেনগুলো হুবহু বেলিয়ান লাভের টপিক ধরে কোশ্চেন বানানো থাকতো এবং অ্যান্সার বেলিয়ান লাভ থেকে দেয়া লাগতো। তো বেলিয়ান লাভ আমার 5th ইয়ারে বা ফাইনাল প্রফের আগে পড়া ছিল। এই স্পেসিফিক পরীক্ষার আগে বেলিয়ান লাভ আলাদাভাবে পড়ার সুযোগ হয় না, কিছু কিছু টপিক হয়তো বা উল্টানোর সুযোগ হয়েছে, কিন্তু আমাকে হেল্প করছে, এটা অবশ্যই আমি বলবো। আরেকটা বই আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে এসআরবিস ম্যানুয়াল অফ সার্জারি। এটা আমিও 5th ইয়ারে পড়েছি। এটা এই জন্যই পড়েছি কারণ এখানে সব জিনিস খুব সুন্দর গাইডের মতো দেওয়া। এটার ফিচার এই, ক্লিনিক্যাল ফিচার এই, এক্সামিনেশন ফাইন্ডিং এই, ডায়াগনোসিস এই, ট্রিটমেন্ট এই, ম্যানেজমেন্ট এই, খুব সুন্দরভাবে গাইডের মতো করে, মানে সার্জারি রিলেটেড যত কিছু আছে সব কিছু হচ্ছে এই বইতে আছে। এই বইটা আরও স্পেসিফিকলি ফলো করার কারণ হচ্ছে বেলিয়ান ল্যাবে অনেকগুলো টপিক নাই যেগুলো এমআরসিএস পার্ট এতে প্রিভিয়াসলি কোশ্চেন আসে এবং আমার সময় কোশ্চেন আসছে। সেই টপিকগুলো আমি হচ্ছে এসআরবিস ম্যানুয়াল অফ সার্জারি থেকে পড়েছি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, টাং কার্সিনোমা এই রিলেটেড কোশ্চেন প্রিভিয়াসলি এসেছে। টাং কার্সিনোমা সম্পর্কে বেলিয়ান ল্যাবে ওইভাবে কোনো এক্সপ্লেনেশন দেওয়া ছিল না, কিন্তু এসআরবিস ম্যানুয়াল অফ সার্জারিতে কিন্তু ছিল। আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যানাটমি পড়ার জন্য অবভিয়াসলি নেটার অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি, এটা তো পড়াই লাগে, এটা সবাই ছোটোবেলা থেকে পড়ে আসতেছে। লাস্ট একটা রিসোর্সের কথা আমি বলবো, সেটা হচ্ছে ইন্টারনেট। আমাকে অনেক হেল্প করছে, সত্যি কথা বলতে গেলে চ্যাট জিপিটি আমাকে অনেকে হেল্প করছে। শুনতে খুব অবাক হলেও সত্যি, কারণ এমন অনেক রিকলের কোশ্চেন আসে যেগুলোর মানে অ্যান্সার, মানে প্রিভিয়াস ইয়ারে এরকম অনেক কোশ্চেন আসছে যেগুলোর অ্যান্সার আসলে দুইটাই হইতে পারে, অপশান এ অপশান বি দুইটাই হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কোনটার পক্ষে যুক্তি বেশি সেটার জন্য আসলে ইন্টারনেট ঘাটা লাগছে। সত্যি কথা বলতে গিয়ে ইন্টারনেট ঘাটার পরে যে রেজাল্টগুলো আসছে সেগুলো আমাকে অ্যাকচুয়াল পরীক্ষার সময়ও হেল্প করছে, কারণ আমাকে অনেক জার্নাল পড়া লাগছে। এমন অনেক কোশ্চেন আছে যেগুলোর অ্যান্সার আসলে বইতে পাওয়া যায় না, হয়তো বা কোনো একটা জার্নালের উপর বেস করে আসলে কোশ্চেনটা আসছে। এরকম অনেক কিছু জিনিস আমাদের ইন্টারনেট থেকে খুঁজে বের করে পড়া লাগছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আসি যে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে হাউ মাচ টাইম ইজ নিডেড, কত সময় আসলে লাগে। এটা আসলে খুবই হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে। আমি পার্সোনালি বলি, আমি হচ্ছে টোটাল 2 মাস প্রিপারেশান নিছি। আমার এখনও মনে আছে আমার ইন্টার্নশিপ শেষ হয় হচ্ছে 9 অক্টোবর। আমাদের বিএমডিসি সার্টিফিকেটের জন্য আমাদের দৌড়াদৌড়ি করা লাগে, তো সেই ক্ষেত্রে বিএমডিসি সার্টিফিকেট পাইতে আমার সম্ভবত 20 থেকে 22 অক্টোবর পর্যন্ত সময় নষ্ট হয়। তো এরপরে আমি যখন আস্তে আস্তে বসি, তারপরে আমি পিসিতে একটা অ্যালার্ম সেট করে রাখি যে জানুয়ারির 9 তারিখ হচ্ছে আমার পার্টি এক্সাম ছিল। তো জানুয়ারির 9 তারিখ এক্সাম যখন ওই অ্যালার্মটা সেট করি, তখন আমাকে দেখায় 59 ডেজ লেফট। আমার এখনও মনে আছে। তো আমি কিন্তু এই 59 ডেজ অথবা 1-2 মাস এক্স্যাক্টলি এই টাইমের মধ্যেই কিন্তু আমি প্রিপারেশান নিছি। হ্যাঁ, আমার অনেক কিছু হয়তো বা আগে খুব ভালোভাবে না, কিন্তু কিছু পড়া ছিল, কিন্তু আমি মেইন ফোকাস দিয়ে আসলে 2 মাসই পড়েছি।
কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমার এই 2 মাস পড়ার টাইম স্কেজুয়ালে কিন্তু আমার পড়াশোনা বাদে আর কিছুই ছিল না। আমার প্রত্যেক দিন 10 থেকে 12 ঘন্টা করে পড়তে হয়েছে, কারণ না হলে আমার সিলেবাস আসলে শেষ হইতো না। তো এই জিনিসটা আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারোর ওয়ার্ড থাকবে, কারোর জব থাকবে, তো সবার ক্ষেত্রে আসলে টানা 10 থেকে 12 ঘন্টা পড়ার টেবিলে দেয়া সম্ভব না আসলে। সেই ক্ষেত্রে তার লেন্থ বেড়ে 60 থেকে 90 দিনও হইতে পারে। সেক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টার ফ্লেক্সিবিলিটি সবার আসলে থাকবে না, এটা স্বাভাবিক। তো এটাই বলতে চাচ্ছিলাম যে সময়টা আসলে হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে। আমার ক্ষেত্রে 60 দিনই এনাফ ছিল, আমি রিভাইজ দিয়ে আরও টাইম পাইছি, কিন্তু সবার ক্ষেত্রে আসলে সেই জিনিসটা প্রযোজ্য হবে না। ওকে, পরবর্তীতে আসি। আচ্ছা, লাস্ট একটা এই সময় নিয়ে একটা কথা বলি। আমি যদি এই 2 মাসের জায়গায় 4 মাসও পড়তাম, 2 মাসের জায়গায় 4 মাসও পড়তাম, আমার নাম্বার হায়েস্ট 5 থেকে 10 মার্ক বাড়তো। আমার যেটা নিজে ক্যালকুলেশন করে দেখছি, কারণ আমাদের সময় কোশ্চেন এতই হার্ড হয়েছে যে আমি এক্সাম রিলেটেড এক্সপিরিয়েন্স পরে বলতেছি, যে ওই টপিকগুলো আসলে আমরা যদি আরও 2 মাস সময় পাইতাম পড়তামই না। মানে এমন কিছু টপিক থেকে কোশ্চেন আসছে আমাদের সময়, এটা সম্ভবও না। কারণ হয়তোবা ওই জিনিসগুলো জানার জন্য রেগুলার বা ওই সাবজেক্ট রিলেটেড ফিল্ডে আপনাকে বেশ কিছুদিন থাকতে হবে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, তারপর হয়তোবা ওই জিনিসগুলো সম্পর্কে জানা সম্ভব। তো এটাই আমি বলতে চাচ্ছি যে মানে খুব অল্প সময় হলেও ভালোভাবে প্রিপারেশন নিলে আপনার পক্ষে পাস করা সম্ভব। কিন্তু আপনি যদি অনেক লেন্দি সময় নিয়ে পড়েন, জিনিসটা যে আপনাকে পাস মার্ক থেকে আরও অনেক ভালোতে নিয়ে যাবে এরকম কিন্তু না। আচ্ছা, এবার আসি স্টাডি প্ল্যান নিয়ে। আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি সেভাবে আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে ইএমআরসিএসের যে সাবস্ক্রিপশনটা, এটা আপনাদের নিতে আমি সাজেস্ট করব। কারণ একটা পরীক্ষায় বসতেছেন 600 পাউন্ড, এখন তারা প্রায় এক্সাম ফি আরও বাড়ায় দিছে। 600 পাউন্ড খরচ করতেছেন একটা ইন্টারন্যাশনাল এক্সাম দেওয়ার জন্য। বাংলাদেশি টাকায় আমি যখন পেমেন্ট করছি তখন 80,000 টাকার মতো লাগছে, এখন আরও বাড়বে। তো সেই এক্সামের জন্য আপনি হচ্ছে একটা 4 মাসের একটা সাবস্ক্রিপশন নিতেই পারেন। 35 পাউন্ড খরচ হবে আপনার। এটা নিলে কী লাভ হবে আমি আপনাদের দেখাচ্ছি। এই ইএমআরসিএস ওয়েবসাইটে আপনি যখন সাবস্ক্রিপশন নেওয়ার পরে ঢুকবেন তখন দেখবেন আপনাদের এরকম একটা স্ক্রিন আসতেছে, এবং হুবহু পরীক্ষায় কিন্তু এরকম একটা স্ক্রিন থাকে, আপনাদেরকে আগেও আমি দেখাইছি। তো এই স্ক্রিনে দেখেন একটা কোশ্চেন আছে, এরকম ইএমআরসিএসে ওদের প্রায় 3000-এর মতো কোশ্চেন আছে, স্যাম্পল কোশ্চেন। একটা কোশ্চেন আছে এবং 5টা অপশান আছে, এবং আপনাকে এখানে অপশান সিলেক্ট করে সাবমিট করার প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। তো কোশ্চেন যদি আপনার রাইট হয় তাহলে গ্রিন, আর রং হলে তো রেড। এবং কেন এই কোশ্চেনটার অ্যান্সার গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, তার একটা শর্ট এক্সপ্লেনেশন কিন্তু এখানে দেওয়া আছে। এবং এই কোশ্চেন রিলেটেড যতটুকু পড়া দরকার ততটুকু কিন্তু তারা এই নিচে অ্যাড করে দেয়, যে প্যানক্রিয়াস রিলেটেড বা এই কোশ্চেনের যে প্যানক্রিয়াস রিলেটেড সেই সম্পর্কিত যতগুলো ইনফরমেশন লাগবে তারা এই জিনিসটা নিচে অ্যাড করে দেয়। আমি এই জিনিসটাই বলতে চাচ্ছি, এটাই হচ্ছে ওই ইএমআরসিএসের টেক্সট বুক পোর্শন। এই ইএমআরসিএসের টেক্সট বুক পোর্শন এবং 3000-এর মতো কোশ্চেন অ্যাটলিস্ট আপনাকে 2বার সলভ করা উচিত। দুইবার সলভ করা, অ্যাটলিস্ট 2বার করা উচিত। 3বার করতে পারলে খুবই ভালো। আমি 3বার করেছিলাম। লাস্ট টাইম আমি যখন করেছি তখন শুধু যে কোশ্চেনগুলো আমি বারবার ভুল হইতো সেগুলো আমি জাস্ট রিপিট করছি, কিন্তু এর বেশি না। এর বেশি কেন, কিসের জন্য না, কারণ কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন যে কোশ্চেন কিন্তু ঘুরে ফিরে এটাই আসবে, অপশান এইভাবেই সিরিয়ালি থাকবে, এক্সপ্লেনেশন সবই সেম থাকবে। আপনি যখন সেকেন্ড টাইম যখন সলভ করতে যাইবেন তখন অনেকগুলো কোশ্চেন কিন্তু আপনি না পড়েই অ্যান্সার ক্লিক করবেন, কারণ কি আপনার মুখস্থ হয়ে যাবে যে ও আচ্ছা এটা, তাহলে তো এটার অপশানই এটাই। এটা একটা বাজে অভ্যাস হয়ে যায়। আমি যে ফ্রেন্ডের সাথে একসাথে পড়ছি তার এই সমস্যাটা হয়তো বাজে অভ্যাস হয়ে যায়। তখন আপনি কোশ্চেনের স্টেমটা পড়ার গুরুত্ব আপনি তখন দেন না, আপনি মনে করেন ওই কোশ্চেন তো আমি আগেই সলভ করছি, তাহলে এটার অ্যান্সার এইটাই। এই জন্য আমি সাজেস্ট করব হচ্ছে 2বার বা হাইস্ট 3বার, তার বেশি না। তাহলে হচ্ছে আপনার কোশ্চেনগুলো মুখস্থ হয়ে যাবে, আপনি আর স্টেম পড়বেন না, অপশানগুলো দেখবেন না, তখন পরীক্ষা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ পরীক্ষায় কিন্তু কোনো নোন কোশ্চেন খুবই কম আসতেছে, এখন যাই আসতেছে অপশান ঘুরায় দিচ্ছে অথবা স্টেম ঘুরায় দিচ্ছে বা টপিক নতুন আসতেছে।
তো এটা গেল ইএমআরসিএস এর পোর্শন। এরপরে হচ্ছে রিকল হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এমআরসিএস পার্টে পরীক্ষায় যত কোশ্চেন আসছে, এমআরসিএস পার্টে পরীক্ষার কোশ্চেনগুলো রিভিলড হয় না। এগুলো রয়্যাল কলেজের একটা কোশ্চেন ব্যাংক আছে ওরা ওখান থেকেই হচ্ছে কোশ্চেনগুলো করে এবং রেগুলারলি আপডেট করে। তো পরীক্ষা দিয়ে সবাই হচ্ছে তাদের মেমোরি থেকে যে ধরনের স্টেম আসছে বা যে ধরনের অপশান আসছে ওগুলো তারা হচ্ছে গ্রুপে এসে ডিসকাস করে এবং সেখান থেকে প্রত্যেক সেশনে এরকম কোশ্চেনগুলো অ্যাকুমুলেট করে। প্রত্যেক সেশনে আমরা প্রত্যেক পরীক্ষাতে 300 কোশ্চেন থাকে, হয়তোবা প্রত্যেক সেশনে পরীক্ষা দিয়ে আসার পরে সবাই 300 কোশ্চেন মেমোরাইজ করতে পারে না। সেক্ষেত্রে কোনো সেশনে হয়তো বা 200, কোনো সেশনে হয়তো 250, এরকম করে প্রত্যেক সেশনে এরকম একটা অ্যাকুমুলেট করে রাখে। এটাই বেসিক্যালি রিকল। তো এরকম প্রত্যেক ইয়ারে 3টা সেশনে পরীক্ষা হয়, কিছু এক্সেপশন বাদে। কিছু করোনার সময় 2টা সেশনে পরীক্ষা হয়েছিল। তো এরকম হচ্ছে প্রত্যেক ইয়ারে 3টা সেশনে পরীক্ষা হলে 5 বছরে টোটাল 15 সেশনের কোশ্চেন থাকে। এই 15 সেশনের কোশ্চেন অ্যাটলিস্ট 2বার আপনার সলভ করা উচিত, তাহলে আপনার আইডিয়া হবে কী ধরনের কোশ্চেন আসে, কোন ধরনের টপিক থেকে বেশি কোশ্চেন আসে। তো এটা আমিও করেছি, এটা আমি 2বারই করার সুযোগ পেয়েছি, যেহেতু আমি 2 মাসের মতো প্রিপারেশন নিয়েছিলাম। আর হচ্ছে ফাউজিয়া সম্পর্কে তো আমি একটু আগে বললাম যে কোশ্চেন ব্যাংক থেকে কোনো কারণে 300 কোশ্চেন ফাঁস হয়ে যায় আর কি, যে 300 কোশ্চেন। তো এটা অ্যাটলিস্ট 2বার করে পড়ে রাখা উচিত, কারণ ফাউজিয়া থেকে ডিরেক্টলি কপি পেস্ট করে কোশ্চেন আসে আর কি। এটা বাস্তবতা। কারোর কোনো সেশনে 50টাও আসছে, 300টার মধ্যে 50টা কোশ্চেন আসা মনে তো অনেক। আমাদের সময় অনেক কম আসছে, 15 থেকে 20টার মতো, কিন্তু অ্যাটলিস্ট 2বার শেষ করে থাকলে আপনার কোশ্চেন সম্পর্কে আইডিয়া হবে এবং পরীক্ষা অ্যাকচুয়ালি কীভাবে কোশ্চেন হয় সেটা আপনি বুঝতে পারবেন আর কি। আচ্ছা, পরে আসি এই টেক্সট বুক পোর্শনটার একটু রিভিউ দিয়ে দিই। যে ইএমআরসিএসে এরকম একটা টেক্সট বুক পোর্শন আছে, যেখানে ধরেন এই যে এক্সাম্পল হিসেবে অ্যাবডোমিনাল অ্যাওর্টার রিলেশন খুবই ইম্পর্টেন্ট। আমার সময় একটা অ্যাবডোমিনাল অ্যাওর্টার রিলেশন থেকে কোশ্চেন আসছিল। তো এরকম ওরা পিকচার দিয়ে যথেষ্ট এক্সক্লুসিভভাবে তারা হচ্ছে টেক্সট বুক পোর্শনটা তৈরি করছে। এটা আপনি অ্যাটলিস্ট 2বার গো থ্রু করা উচিত। আচ্ছা, পরে আসি হচ্ছে কি পয়েন্টস পরীক্ষা রিলেটেড। সেটা হচ্ছে প্রথমে যেটা বলবো যে একটা স্টাডি পার্টনার আপনি ম্যানেজ করেন যে কোনোভাবেই হোক, কারণ একা পড়লে, আমরা ছোটোবেলা থেকে মেডিকেলে কী শুনে আসছি যে স্টাডি পার্টনার থাকা উচিত সবারই। এটা আসলে এই পরীক্ষা দেওয়ার সময় আমি আরও বেশি বুঝতে পারছি। আমার নিজের একটা স্টাডি পার্টনার ছিল, যার সাথে আমি হচ্ছে প্রত্যেক দিন অ্যাটলিস্ট ওই লাস্ট 1 মাস বা 1.5 মাস প্রত্যেক দিন অ্যাটলিস্ট 2 থেকে 3 বা 4 ঘন্টা একসাথে বসে কোশ্চেন সম্পর্কে আলোচনা করা, টপিক সম্পর্কে আলোচনা করা, ডেমো দেয়া, এই ধরনের জিনিসগুলো করতাম। তাহলে আপনার কি হয়, আপনার অনেক জিনিস ল্যাকিংস আছে। একটা মানুষ তো পুরোপুরি 100% কখনো রাইট হয় না। তো ওই ল্যাকিংসগুলো ওই পার্সনের নলেজ দিয়ে আসলে ফুলফিলড হয়ে যায়। তো সেক্ষেত্রে একা পড়া থেকে অবভিয়াসলি আমি সাজেস্ট করবো একটা স্টাডি পার্টনার থাকা। আমি যদি একটা এক্সাম্পল হিসেবে দিই, এটা হচ্ছে আমার পরীক্ষার সময় আমার ফ্রেন্ড দেব আর আমি একসাথে পরীক্ষা দিছি, একসাথেই পাস করছি। তো আমরা হচ্ছে যে দেখেন মশারি টাঙানো আছে শীতের সময়, কম্বল দেওয়া, এটা হয়তো বা 2টা-3টার দিকে আমরা দুজনে মিলে একসাথে হচ্ছে যে মেসেঞ্জার কলে হচ্ছে আমি এক্সপ্লেনেশন করতেছিলাম। এইভাবেই আমরা পড়ছি আর কি। ও খুলনা থাকতো, তো দূরে থাকা অবস্থায় অনলাইনেই একমাত্র ভরসা। তো অনলাইনে হলেও একজনের সাথে একটা স্টাডি পার্টনার অ্যাটলিস্ট আপনার থাকা উচিত। এরপরে আমি যে জিনিসটা আসবো সেটা হচ্ছে ফোকাস অন ফার্মা মাইক্রো হিস্ট্রি অ্যান্ড এমব্রায়োলজি। হিস্টোলজি অ্যান্ড এমব্রায়োলজি এই 2টা টপিক থেকে প্রিভিয়াসলি খুব কম কোশ্চেন আসতো, কিন্তু রিসেন্টলি এই 2টা টপিক থেকে খুব বেশি কোশ্চেন আসতেছে এবং খুব অ্যাটিপিক্যাল টাইপের কোশ্চেন আসতেছে। তো আমি সাজেস্ট করব যে এই 4টা টপিক অন্তত, ফার্মা মাইক্রো খুব কম জিনিসও আসলেও এই 4টা টপিক থেকে যদি আপনি মোটামুটি একটু জেনারেল থেকে এক্সক্লুসিভ নলেজ রাখেন, তাহলে হয়তো বা সবগুলো অ্যান্সারই করা সম্ভব। ফার্মা থেকে রিসেন্টলি কয়েকটা খুবই ডিফিকাল্ট কোশ্চেন আসতেছে, এগুলো আসলে কেউই পারতেছে না। এর আগের সেশনও একটা কোশ্চেন, আমার পরীক্ষার আগের সেশনে একটা কোশ্চেন আসছিলো যে মেট্রোনিডাজলের অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে। আসলে মেট্রোনিডাজলের অ্যাডভার্স ইফেক্ট আমরা জিআইটি ইফেক্ট ছাড়া আসলে ওগুলো পড়ি না, কিন্তু খুবই একটা আননোন একটা অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে আসছিলো। আমার পরীক্ষা সেশনেও হচ্ছে একটা ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে আসছিলো, ওটা আমার জানা ছিল না আর কি। তো হয়তো বা এই টপিকগুলোর মার্ক অনেক কম, কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন যেগুলো আসছে সেগুলো বেশ টাফ আসছে।
আচ্ছা, এরপরে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মেইনটেনের টেক্সট বুক, নোটবুক কেমন আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এটা হচ্ছে এই দুইটা আমার ছিল হচ্ছে পার্সোনাল নোটবুক। এই দুইটা নোটবুক আমি সবসময় কী করতাম, একটা টপিক পড়তাম, যে জিনিসটা আমি বারবার ভুলে যাই বা যে জিনিসটা আমার বুঝতে সমস্যা হয় সেটা আমি হচ্ছে নিজে নিজে এঁকে আমি হচ্ছে মেমোরাইজ করতাম। এবং আমার খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে আমার এই যে সব পিকচারগুলো আমার নিজের প্রথমে পড়ে তারপরে হচ্ছে ছবি এঁকে তারপরে আবার এখানে ডায়াগ্রাম হিসেবে আঁকা। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমার এই দুইটা নোটবুক হচ্ছে পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার দিন সকালে খুব হেল্প করছে। ডিরেক্ট এখান থেকে কোশ্চেন আসছে অনেকগুলো। তো এরকম একটা নোটবুক আপনি পার্সোনালি সবসময় মেনটেন করবেন। যে জিনিসগুলো আপনার কাছে কঠিন লাগে, যে ইমেজগুলো বা যে পিকচারগুলো আপনার কাছে মনে রাখতে কঠিন হয়, সেগুলো নিজে হাতে এঁকে হাতে আঁকলে কিন্তু অবভিয়াসলি আপনার সেই জিনিস সম্পর্কে ভালো আইডিয়া থাকবে। তো এরকম একটা নোটবুক আপনি মেনটেন করতে পারেন, আপনারই অনেক ভালো হবে। পরীক্ষার আগের দিন বিশেষ করে আপনার অনেক উপকার হবে। আচ্ছা, এরপরে আমি কিছু পাবলিক গ্রুপ, যেগুলো অনলাইনে ফ্রি, আপনাকে কোনো কিছু করা লাগবে না, সারা বিশ্বের মানুষজন, বিভিন্ন দেশের মানুষজন ওই গ্রুপগুলো অ্যাকুমুলেট হয়ে তারা এক্সাম রিলেটেড টপিক নিয়ে আলোচনা করে, কোশ্চেন নিয়ে আলোচনা করে। এরকম দুইটা গ্রুপ হচ্ছে মাস্টার দ্য এমআরসিএস বাই ডক্টর বিশয় অ্যান্ড রেমি ইউসুফের এমআরসিএস মেড ইজি। আপনি টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে নিচে দিয়ে দিব। মাস্টার দি এমআরসিএস বিষয়, এটা খুবই বেশ ফেমাস একটা মানুষ, যে এমআরসিএস পার্ট এক্সামের জন্য মোটামুটি সবাই এই গ্রুপকে ফলো করে। একটা ফ্রি পাবলিক গ্রুপ যেখানে ওই কারেন্ট সেশনের পরীক্ষার্থীরা সবাই অ্যাকুমুলেটেড হয়ে বিভিন্ন কোশ্চেন তারা ওখানে যেগুলো প্রবলেম ফেস করে সেগুলো সেখানে দেয়। এই যে মেন্টর ডক্টর বিষয়, উনি হচ্ছে এগুলো সলভ করার অনেক সময় চেষ্টা করে, কিংবা ওই গ্রুপে যারা অন্যান্যরা আছে, অন্যান্য জায়গা থেকে সলভ যারা বের করছে, তারা হচ্ছে ওই জিনিসটাকে হেল্প করবে। আমার এই দুইটা গ্রুপ বা বিশেষ করে ডক্টর বিষয়ের যে গ্রুপটা আমাকে অনেক হেল্প করছে। যে কোশ্চেনগুলো আমরা পারতাম না ওখানে সাবমিট করতাম, ওখানে হয়তো বা যে সলভ করে ফেলছে সে খুব ভালো এক্সপ্লেনেশন দিয়ে কোশ্চেনগুলো আমাদের সলভ করা দিত। পরবর্তীতে আসি যে এক্সামের সময় আমি কি প্রবলেম ফেস করছি। এটা হচ্ছে যারা রিসেন্টলি এক্সাম দিবে তাদের জন্য স্পেসিফিকলি বলা। সেটা হচ্ছে এক্সাম শুরু হয় বাংলাদেশের টাইমে হচ্ছে 10টার সময়। আমার পরীক্ষা 10টার সময় শুরু হয়েছিল। ওখানে যে ওখানে হচ্ছে যাইতে বলা হয় 9:30টার মধ্যে বা 9:15-র মধ্যে। ওরা ওখানে কিছু ফর্মাল প্রসিজার্স করে আপনাকে আইডেন্টিফিকেশান কনফার্ম করে তারপর এক্সাম হলে ঢোকানো হয়। 10টার দিকে মোটামুটি একটা সেন্টারে সবাই এক্সাম শুরু করে দেয়। 10টা থেকে 1টা পর্যন্ত 10টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে প্রথম পেপার 1-এর পরীক্ষা হয় 3 ঘন্টা। এই 1 PM এই 10টা থেকে 1টার মধ্যে আপনাকে কিন্তু কোথাও যেতে অ্যালাউ করবে না। মানে আপনার যদি ওয়াশরুম লাগে, ওয়াশরুমটাকে 10টার আগে সেরে ফেলতে হবে। পানি খাইতে গেলেও 10টার আগে সেরে ফেলতে হবে। ওখানে যদি আপনি ওই পরীক্ষা সেন্টারে যেখানে আপনাকে বসতে দিবে আর কি, সেখানে আপনি কোনো কিছুই অ্যালাউ করে না, নট ইভেন এ সিঙ্গেল পেপার অর পেন্সিল। ওদের আলাদা ওরা বোর্ড দেয়, ওরা আলাদা পেন দেয়, ওই পেন দিয়ে আপনাকে ওইখানে সলভ করে যা করার সব কিছু করতে হবে। ওখানে কিছুই অ্যালাউড না। তার মানে আমি স্পেসিফিকলি যেটা বলতে চাচ্ছি, ওখানে কোনো পানি বা জুস, যেটা আমরা বেসিক্যালি সবাই পরীক্ষা দেওয়ার সময় নিয়ে যাই, কোনো কিছুই অ্যালাউড না। এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে যে একটা পরীক্ষার্থী ওখানে পরীক্ষা দিতে যাওয়ার পরে মানে হাইপোগ্লাইসেমিক হইতেই পারে। জুস নিয়ে যাওয়াটা আসলে পরীক্ষার সময় খুব ভালো একটা দিক, কিন্তু ওরা কিছুই অ্যালাউ করে না। পরবর্তীতে 1টার সময় পেপার 1 শেষ হওয়ার পরে 1টা থেকে 2টা ওরা হচ্ছে সময় দেয়। এইটা হচ্ছে ফ্রি টাইম, আপনি সেন্টার থেকে বের হয়ে খাওয়া দাওয়া করে যা কিছু করার করে আসতে পারবেন। এবং পরবর্তীতে হচ্ছে 2টা থেকে আবার হচ্ছে সেকেন্ড পেপার 2-এর সেশন শুরু হয় 2 ঘন্টা। তো এইটা আমার কাছে অনেক বিরক্ত লাগছে যে আপনাকে সেন্টারের ভিতরে বা এক্স্যাক্ট রুমটার ভিতরে আপনাকে কিছুই অ্যালাউ করবে না। হয়তো বা সিকিউরিটি ইস্যুস প্রিভিয়াসলি হয়তো বা এরকম কিছু ঘটনা ঘটছে, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এরকম ঘটনা ঘটে, এই জন্য হয়তো বা ওরা অ্যালাউ করে না। আচ্ছা, আর সেকেন্ড যে ইনসিডেন্টটা সম্পর্কে আমি বলবো, পেপার 2তে যে 2 ঘন্টা সময় থাকে, মানে 120 মিনিট, এটা খুবই হেক্টিক একটা সময়। আমার সেশনের পরীক্ষার পেপার 2টা খুবই টাফ হয়েছিল। আমি একটা যদি এক্সাম্পল দিই, আমার সামনে আমার এক ব্যাচমেট আমার সামনেই হচ্ছে বসে।
তো পেপার টুর কোশ্চেন এতই কঠিন হয়েছিল, শীতকাল, এসি ছাড়া, এসি টেম্পারেচার 18 ডিগ্রি করা, জ্যাকেট ট্যাকেট সব কিছু পরা, এইরকম সিচুয়েশানেও পেপার টু এর কোশ্চেনগুলো পড়ে সলভ করার জন্য আসলে লিটারালি সবাই ঘেমে যাচ্ছে, এরকম একটা অবস্থা। মানে কোশ্চেনগুলো বেশ টাফ ছিল, নতুন টপিক ছিল, প্লাস অপশানগুলো অনেক মানে ব্যালেন্স ছিল না, মনে হচ্ছিল যে এটাও অ্যান্সার হতে পারে অথবা এটাও অ্যান্সার হতে পারে। তো এরকম একটা সিচুয়েশানে 120 মিনিট যে কবে চলে যায় এটার কোনো ধ্যান ধারণাই থাকে না আর কি। 120টার জন্য 120 মিনিট মনে হতে পারে যে খুবই অনেক সময়। আমরা হয়তোবা যখন প্র্যাকটিস করি তখন হয়তোবা ইউনিভার্সিটিতে এবং আপনারা প্র্যাকটিস করার সময় দেখবেন 120টা কোশ্চেন করতে আপনাদের 1 ঘন্টাও সময় লাগতেছে না, কিন্তু মেইন পরীক্ষা কিন্তু 120 মিনিট বেশ টাফ। পেপার 1 তুলনামূলকভাবে ইজি হয়েছিল পেপার 2 থেকে, কিন্তু পেপার 2তে 120 মিনিট বেশ কম সময়। আপনাদেরকে যে ফ্ল্যাগ করার অপশানটা দেখালাম, যে কোনো কোশ্চেন আপনার যদি কনফিউশন থাকে সেই কোশ্চেন আপনি ফ্ল্যাগ করে রাখবেন। কিন্তু পেপার 2 পরীক্ষা দেওয়ার সময় আমার যে সিচুয়েশনটা হয়েছিল, প্রথম 10টা কোশ্চেন পড়ার পরে আমি দেখলাম সেখানে 7 থেকে 8টা কোশ্চেন আমার হচ্ছে ফ্ল্যাগ করা। মানে আমি শিওর ছিলাম না যে এইটাই কারেক্ট অ্যান্সার হবে কি না। পরে আমি এক্সামের প্রথম 10-15 মিনিট যাওয়ার পরে দেখলাম আমার এরকম ফ্ল্যাগ করা কোশ্চেনের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। তার মানে আমি ওগুলো যদি অ্যাকচুয়ালি চিন্তাভাবনা করে অ্যান্সার না দিয়ে আসতে পারি, আমার হয়তো আবার লাস্টে টাইম পাবো না। সেক্ষেত্রে আমি আবার এক কোশ্চেন, যে কোশ্চেনগুলো ফ্ল্যাগ করা ছিল সেগুলো একবারেই সলভ করে তারপরে 1 থেকে 120 পর্যন্ত সিরিয়ালি আমি আগাইতে থাকি। কিন্তু এরকম অনেক কিছু, আমি আমার পাশের যে পরীক্ষার্থী ছিল সে 120 মিনিটের পরে আপনার স্ক্রিন অফ হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। তো সে 120 মিনিট শেষ হওয়ার পরে সে বললো, ওমা সে সময় শেষ, এটা কিভাবে হলো? মানে সে হয়তো বা ফ্ল্যাগ করে রাখছে, সে মনে করছে এরপরে সময় পাবে ওই কোশ্চেনগুলো রিভাইজ দেওয়ার, কিন্তু আসলে এভাবে সময় পাওয়া যায় না। পেপার 2তে স্পেসিফিকলি, পেপার 1-এ 180 মিনিট, তো কিছু কোশ্চেন খুবই সিম্পল থাকে, অ্যান্সার করা যায়, কিন্তু পেপার 2তে হচ্ছে স্টেমগুলো অনেক বড় থাকে, অপশানগুলো বেশ জটিল থাকে, অপশানগুলোও বড় থাকে, রাইট অ্যান্সার বের করে বেশ টাফ হয়ে গেছে অন্তত আমার জন্য। পরবর্তীতে আসি আমি একদম লাস্টে, সবার শেষে, আমার টোটাল প্রিপারেশন টাইমে আমি যে 2টা মেন্টর থেকে সব থেকে বেশি হেল্প পাইছি তারা আমার বেসিক্যালি টিচার ছিল, আমার কলেজেরই সিনিয়র নাহিদ ভাইয়া এবং হচ্ছে রাকিব ভাইয়া, দুইজনই 67 ব্যাচের। তাদের বেসিক্যালি তাদেরই মেন্টরশিপে আমি হচ্ছে পাশ করছি, তাদের অ্যাকুমুলেট করা রিসোর্সগুলো থেকেই আমি হচ্ছে পরীক্ষা দিছি এবং হচ্ছে পাশ করছি, সহজ কথা। তো আমার এই 2টা মেন্টরের উপর যথেষ্ট কৃতজ্ঞতা থাকবে। পরবর্তীতে আসি, আমি যত কথাবার্তা বললাম সবগুলো আমি যেভাবে ফলো করছি, মেনটেন করছি, সবগুলো করে আমার স্কোর ছিল হচ্ছে 78%। জিনিসটা নিয়ে আমি বলতে পারি বেশ প্রাউড, কারণ আপনারা যদি খেয়াল করে দেখেন যে আজকে থেকে 3-4 বছর বা 2-3 বছর আগেও পাস রেট ছিল হচ্ছে 70%-এর আশেপাশে ধরা হতো। মানে 300 মার্কের পরীক্ষায় কেউ যদি 210 পায় তাহলে হচ্ছে তার পাশ করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। হ্যাঁ, কিন্তু এই এমআরসিএসের আরেকটা জিনিস নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে এই পরীক্ষার আরেকটা সুবিধা হচ্ছে কোশ্চেন যদি টাফ হয় তাহলে ওরা কি করে, অ্যাভারেজ একটা নাম্বার দেখে যে কোন পার্সেন্টাইল মানুষ এত নাম্বার পেয়ে সব থেকে বেশি পাইছে, মানে একটা বেল কার্ভ দেখে ওরা। তো আগের প্রিভিয়াস বেশ কয়েকটা সেশন আগে পরীক্ষা সবাই দিয়ে মানে কোশ্চেন তুলনামূলকভাবে ইজি হতো, সেক্ষেত্রে সবাই ধরে রাখতো যে 210 মার্কেই হচ্ছে পাস মার্ক, মানে 300-র মধ্যে এক্স্যাক্টলি 70% যদি নাম্বার অ্যাকোয়ার করতে পারে তাহলে সে পাস করবে। আমার সময় লাস্ট কাট অফ মার্ক ছিল হচ্ছে 189, মানে হচ্ছে 63%। মানে বুঝতেছেন, 210 যেখানে অ্যাভারেজ পাস মার্ক থাকে সেটা কমে 189 হয়ে গেছে। তার মানে কোশ্চেন টাফ হচ্ছে, মানুষজন এত বেশি নাম্বার পাচ্ছে না, এবং কাট মার্ক 70% থেকে কমে 63% হয়েছে। তো সেরকম একটা এক্সাম সেশনে আমি বসে 78% স্কোর করছি, এজন্য আমি মনে করি আমি অনেক প্রাউড। অবভিয়াসলি আমার যত মেন্টর আছে, যত ফ্রেন্ড আছে, সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কোশ্চেন এটার বলার এইটাই মানে অর্থ হচ্ছে যে কোশ্চেন দিন দিন কঠিন হচ্ছে,
আপনি যদি MRCP এক্সামের কথাও যদি শুনে থাকেন, যারা রিসেন্টলি পরীক্ষা দিচ্ছে, সবাই বলতেছে যে কোশ্চেন দিন দিন কঠিন হচ্ছে। ঠিক আছে, তো প্রিপারেশান যদি নিতে হয়, এত দামি একটা পরীক্ষা প্রিপারেশান নেওয়ার জন্য অবশ্যই আপনাকে অনেক চিন্তা ভাবনা করে অনেক ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দিতে হবে। লাস্টে সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমার ইমেইলে কোশ্চেনটা পাঠাইতে পারেন। ইমেল ইজ একটা অফিসিয়াল ইমেল মেনটেন করা আমার মনে হয় এই পরীক্ষা দেওয়ার সময় আমার সবথেকে বেশি কাজে লাগছে। যে কোনো নোটিশ সম্পর্কে সবসময় আমার ইমেলের উপরেই ডিপেন্ড করা লাগতো, এমনকি পরীক্ষার রেজাল্ট আমার ইমেইলেই আসছে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে ইমেইলে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। আর সবাইকে অনেক বেশি ধন্যবাদ।